দর্শক, শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। ঈদ আনন্দ পরিবার প্রিয়জনের সাথে ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে মানুষ। সেই খবরই জানবো আমার সহকর্মীর কাছ থেকে। আমরা সড়ক পথে ঈদযাত্রার খবর জানবো। রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? এখন পর্যন্ত বাস যাত্রা কেমন চলছে, বাসের সংকট রয়েছে কিনা, সব মিলে একটু খবর জানাবেন আমাদের। আজকে কর্মদিবস, শেষ কর্মদিবস। আগামীকাল থেকে আসলে ছুটি শুরু। আজকে থেকে যাত্রীর চাপ বাড়ার কথা, তবে মোটামুটি এই পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে 21 তারিখ, এসএসসি পরীক্ষা 20 তারিখ, এবং 21 তারিখ থেকে মোটামুটি যাত্রীরা যাওয়া শুরু করেছেন ঢাকার বাইরে। ফলে বেশ কিছু সংখ্যক মানুষ এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। যতদূর আমি কাউন্টার সংশ্লিষ্ট যারা আছেন এখানে, বাস কাউন্টার সংশ্লিষ্ট, তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে কিন্তু যাত্রীর চাপ ওইভাবে ঈদ যাত্রা বলতে যেমনটি বুঝি ওরকম হুড়োহুড়ি নেই, তবে মোটামুটি প্রায় সব বাসের সিটগুলোই তাদের ফিল আপ আছে আগামীকালকে পর্যন্ত। আজকের দিনের বাসের সিটগুলো ফিল আপ, আগামীকাল পর্যন্ত বাসের সিটগুলো সম্পূর্ণভাবে পরিপূর্ণ। যাত্রীদের কিছু কিছু রুটের যাত্রীরা আছে, বাস আছে যেগুলোর সিট এখনো কিছুটা ফাঁকা, তবে মোটা দাগে আসলে সিট ভরপুর, সিট পুরোপুরি ফিল আপ হয়ে গেছে সব মোটামুটি বাসের। এবং আমরা এখানে এসে যতদূর দেখছি যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় কিংবা ঈদ যাত্রার যে সচরাচর চিত্র, সেটি এখনো শুরু হয়নি। অনেকেই আসলে যেমনটি বলছিলাম পরীক্ষা শেষ হওয়ার পরে বাড়িতে চলে গেছেন। আজকে শেষ কর্মদিবস, ফলে ঈদের আগে, ফলে আজকের অফিস করে হয়তো অনেকে ফিরবেন, আবার বেশিরভাগ মানুষ হয়তো আগামীকালকে থেকে ফেরা শুরু করবেন। ফলে সব মিলিয়ে ঈদ যাত্রার যেই চিত্র, সেটি এখনো সেভাবে শুরু হয়নি। অনেক ধন্যবাদ ঐশী। সড়ক পথের খবর জানছিলাম। আমাদের আরও এক সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত আছেন, তিনি রেল পথে ঈদযাত্রার খবর জানাবেন। এই মুহূর্তে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, সকালে যাত্রী চাপ তেমন ছিল না, এখন কি অবস্থা দেখছেন? যাত্রীর চাপ কেমন? ধন্যবাদ ছোঁয়া। আমি এই মুহূর্তে আছি বিমানবন্দর রেল স্টেশনে। এখানে যাত্রী চাপ এখন তুলনামূলক কম। স্টেশনে যে পরিমাণ যাত্রী ঈদের অন্যান্য সময় ভিড় দেখা যায়, এখন সেরকম ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমরা প্রায় ঘন্টাখানেক আগে এসেছি এই বিমানবন্দর রেল স্টেশনে, তবে এখানে ভিড়ের কারণে অনেকে ট্রেনে উঠতে পারেননি এমন অভিযোগ আমরা দেখতে পেয়েছি। স্টেশন মাস্টারের কাছে করেছেন অনেকে, এবং স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে যখন ট্রেনে ওঠার সময় হয় তখন অনেক সময় হুড়াহুড়ি হয়। এর জন্য বাচ্চা বা ছোট শিশুদের নিয়ে এবং ব্যাগ নিয়ে অনেকে হয়তো উঠতে পারেন না। সেক্ষেত্রে যাত্রীদের আগেই প্ল্যাটফর্মে দাঁড়ানোর পরামর্শ তিনি দিয়েছেন, তবে তারা কিভাবে এখন যাবেন সে বিষয়টি সমাধান তিনি করতে পারেননি। তিনি আমাদেরকে জানিয়েছেন সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই বিমানবন্দর হয়ে ছেড়ে গেছে 32টি ট্রেন, এবং আরও 32টি ট্রেন আজকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এছাড়া তিনি জানিয়েছেন যে রাজশাহী কমিউটার ট্রেন ছেড়ে গেছে প্রায় 2 ঘন্টা বিলম্বে, এবং তিনি জানিয়েছেন যে আজকে দেশের বিভিন্ন গন্তব্যে যে ট্রেনগুলো ছেড়ে যাবে তিনি প্রত্যাশা করেন যে প্রত্যেকটি ট্রেনই হয়তো সময় মতো ছেড়ে যেতে পারবে। এর পাশাপাশি আমরা যে শিডিউল পেয়েছি হাতে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ছেড়ে যাবে 8টার দিকে, কুড়িগ্রাম এক্সপ্রেস ছেড়ে যাবে 8:30টার দিকে। এছাড়া 11 সিন্ধু গধৌলি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 7টার দিকে। তো স্টেশন মাস্টার আমাদেরকে যেটি জানিয়েছেন যে প্রত্যেকটি ট্রেন আসলে প্রায় নির্ধারিত সময় এখানে পৌঁছাচ্ছে, এবং যাত্রীরা তাদের যে নির্ধারিত গন্তব্যে সেই গন্তব্যে যেতে পারছেন। তবে দু একটি যে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তার জন্য তিনি আসলে দায় নিতে নারাজ, কারণ তিনি বলছেন যে ট্রেনে ওঠার দায়িত্ব যাত্রীদের। অনেক ধন্যবাদ আজিজ আপনাকে। রাজধানীর মিরপুরের পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলার চার্জশিট আমলে নিয়ে 1 জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। দুপুরে প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে 47 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় পুলিশ। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ এবং তার স্ত্রীর বিরুদ্ধে হত্যায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক ওহিদুজ্জামান ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে 2
জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। এর আগে সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় তাদের 2 জনকে আদালতে হাজির করা হয়। শনিবারই মামলাটি পরিচালনার জন্য বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে আজিজুর রহমান দুলুকে নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে তিনি মামলাটি লড়বেন। গতকালই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, শুধু রামিসা নয়, অন্যান্য ধর্ষণ মামলাও সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার করা হবে। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয় আর অপসংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা ঘটছে। মন্ত্রী বলেন, গত 3 মাসে কোনো ধর্ষণের ঘটনায় আসামিরা ছাড় পায়নি। অনলাইন এবং অফলাইন জুয়া কঠোরভাবে নিয়ন্ত্রণে নতুন একটি আইন করছে সরকার। মন্ত্রিসভার আগামী বৈঠকে তোলা হবে এই আইন। এ সময় সালাউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় আইনি প্রক্রিয়ায় আনা হবে। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, সাথে সাথে একদিনের মধ্যে সেই 164 স্টেটমেন্টে তার সহযোগী অপরাধী হিসেবে তার স্ত্রীকেও, তার নামও এসছে, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কালকে পোস্টমর্টম রিপোর্টটা আমরা হাতে পেয়েছি ইতোমধ্যেই। এগুলো সব একসাথে করে কম্পাইল করে চার্জশিট প্রণয়নের কাজটা কালকে রাতের মধ্যে সমাপ্ত হয়েছে। আজকে দিনে আদালতে সেটা সুপর্দ করা হবে, হয়তো ইতিমধ্যে হয়ে গেছে। শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় 2 সাংবাদিক গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। দুপুরের সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। চিফ প্রসিকিউটর আরও বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের 31 মামলার তদন্ত শেষ পর্যায়ে। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে বলেন, এত বছরেও সাগর রুনি তদন্ত শেষ না হওয়া দুঃখজনক। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর 7টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছেন তিনি, যেগুলো ঈদের পর অভিযোগপত্র দাখিল করা হবে। আমাদের যে ভিকটিম মামুন, তাকে দুইবার কিছু বিশেষ বাহিনীর লোকজনের সহায়তায় দুইবার তাকে অপহরণ করা হয়েছে। আজকের যিনি অভিযুক্ত ব্যক্তি, আমরা প্রাইমারিলি তার সংশ্লিষ্টতা পাওয়ার প্রেক্ষিতে আমাদের তদন্ত সংস্থা আমাদের মাধ্যমে একটি আবেদন পাঠিয়েছিলেন। সে আবেদনের প্রেক্ষিতে আজকে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল তাকে সুনির্দেশ দেখিয়েছে। সংসদের পরবর্তী অধিবেশনে বিদ্যুৎ সমস্যা সমাধানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, সংসদ হবে সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু। জাতীয় সংসদ ভবনে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন গ্রিড রুফটপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, এটি এক ঐতিহাসিক ঘটনা। এর মধ্য দিয়ে বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি এবং আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার মধ্যে প্রবেশ করেছে। বলেন, সরকারি প্রজেক্ট, ন্যাম ভবন, ব্যক্তি পর্যায়ে কলকারখানা ও সেচ ব্যবস্থাপনায় সোলার সিস্টেম ব্যবহার করতে চায় সরকার। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষ হলে প্রধানমন্ত্রীর অনুরোধে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জাতীয় সংসদ ভবন অবশ্যই আমাদের গণতন্ত্রের প্রতীক, এবং আজ সেই ভবনের ছাদে শৈল শক্তিকে কাজে লাগিয়ে আমরা মনে হয় প্রমাণ করার চেষ্টা করছি, নেতৃত্ব কেবল নীতিতে নয়, বরং বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে। এই উদ্যোগ দেশের সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ইনশাআল্লাহ খুব দ্রুতই একটি সবুজ এবং টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপি কর্তৃপক্ষ।
দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সিআরপি কর্মকর্তারা তাদের চলমান কার্যক্রম, চিকিৎসা ও পুনর্বাসন সেবার বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় সিআরপি প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর ভ্যালেরি এ টেইলর, ট্রাস্টি নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ সোহরাব হোসেন, ট্রাস্টি চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান, ট্রাস্টি মুশতাক আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজধানীর হাটে ক্রেতা সমাগম বৃদ্ধির অপেক্ষায় ব্যাপারীরা ধীরে ধীরে জমতে শুরু করেছে কেনাবেচা। তবে ঈদের এখনো কয়েকদিন বাকি থাকায় ক্রেতারা বেশিরভাগই বাজার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। সকালে দিয়াবাড়ি গরুর হাট পরিদর্শন শেষে প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ বলেন, স্থানীয় গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানো যাবে। মন্ত্রী জানান, খামারির স্বার্থে ভারতীয় গরু যেন না আসতে পারে সেই ব্যাপারে সচেষ্ট রয়েছে সরকার। এ সময় তিনি বলেন, হাটে জাল টাকার লেনদেন রোধে পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। পুলিশের বুথে জাল টাকা যাচাইয়ের মেশিন রয়েছে। মন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছে। তবে হাজার হাজার গরুর মাঝে দু একটা হারিয়ে যেতে পারে। স্বেচ্ছাসেবকরা এসব ব্যাপারে খামারিদের সহায়তা করছেন। এদিকে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর গরুবাহী ট্রাক থামিয়ে চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জের হাটি কুমরুল হাইওয়ে থানার এসআই তোফাজ্জল সহ 5 কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। সিরাজগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, যমুনা টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনটি হাইওয়ে বগুড়া রেঞ্জের পুলিশ সুপারের নজরে আসলে 6 পুলিশ সদস্যকে ক্লোজ করার নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় হাটি কুমরুল গোল চত্বরে গরুবাহী ট্রাক থামিয়ে টাকা নিচ্ছিল পুলিশ, যা উঠে আসে যমুনা টিভির প্রতিবেদনে। তদন্ত সাপেক্ষে 6 পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশজুড়ে হামের ভয়াবহতা কমার কোনো লক্ষণ নেই। 24 ঘন্টায় রোগটির উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও 16 জনের। এর মধ্যে ঢাকাতেই মারা গেছেন 10 জন। এছাড়া রাজশাহী, সিলেট, বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে প্রাণ গেছে 6 জনের। 24 ঘন্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 1434 জন। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছেন 19 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 46 জন। বর্তমানে হাসপাতালটিতে ভর্তি আছেন 72 জন রোগী। এদিকে হাম প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সিলেটে মৃত্যু হয়েছে 52 জনের। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 73 জন। এছাড়া বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালেও রোগীদের ভিড় রয়েছে। ছোঁয়াচে এই রোগ ও উপসর্গে এখন পর্যন্ত দেশে 5 শতাধিক শিশু মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হামের চিকিৎসায় দায়িত্বরত চিকিৎসক, নার্স ও জরুরি স্বাস্থ্যকর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। বান্দরবানের নাইখুংছড়ির ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে 3 জন নিহত হয়েছেন। সকাল 11:30টার দিকে সীমান্ত পিলার 4142-এর মধ্যবর্তী এলাকায় সীমান্ত থেকে কিছুটা বাংলাদেশের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ। স্থানীয়রা জানায়, পাহাড়ি খেতে কাজ করছিলেন তারা। এ সময় হঠাৎ ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়। খবর পেয়ে স্থানীয়দের একটি দল উদ্ধার অভিযানের উদ্দেশ্যে ঘটনাস্থলে রওনা দেয়। দুপুর 2:30টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। নিহতদের সবার বাড়ি নাইখুংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের ভালুকিয়াপাড়া গ্রামে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে মরদেহ উদ্ধারের উদ্দেশ্যে রওনা হয়েছে বিজিবি সদস্যরা। আসিয়া সহ সারা দেশে যেসব ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচার এখনো হয়নি, সেগুলো কোথায় আটকে আছে তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এবি পার্টি। দুপুরে এবি পার্টির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, কেন বারবার এমন ঘটনা ঘটছে, বিচার ব্যবস্থার কোথায় ঘাটতি রয়েছে তা নির্ধারণে বিশেষজ্ঞ কমিটি গঠন জরুরি। আসিয়া হত্যাকাণ্ড, তনু, এগুলো কেন বিচার হয় নাই, এগুলো কোথায় আটকে গেছে, সেই জায়গাগুলো বারবার আমাদেরকে মাথায় নেওয়া দরকার, আলোচনা করা দরকার।
আমরা আজকে এখান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা ধর্ষণের ইতিহাস এবং ধর্ষণের কারণ উদ্ঘাটন, বিচার কেন হচ্ছে না, এই মর্মে একটা কমিটি করেন। অগ্নিদগ্ধ মানুষের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা না থাকায় জটিলতা ও দগ্ধ ব্যক্তির মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। দুপুরে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন এক গবেষণার ফলাফল তুলে ধরা হয়। বাংলাদেশ গণদগ্ধ বহুমাত্রিক আঘাতজনিত জরুরি অবস্থার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও সার্বিক ব্যবস্থাপনার শীর্ষক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। সিএমএন ও খুলনার বসু হেলথ রিসার্চ সেন্টারের এই যৌথ গবেষণায় পাওয়া গেছে দেশে প্রায় 60% মানুষের কোনো ধরনের ফার্স্ট এইড প্রশিক্ষণ নেই। এছাড়া 62% বেশি মানুষ দগ্ধ রোগীকে নিরাপদে পরিবহন সম্পর্কে জানেন না। কাল শুরু হচ্ছে পবিত্র হজ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিরা ব্যস্ত কাবা শরীফ তাওয়াফ আর নফল ইবাদতে। আজ এশার নামাজ পড়ে তাবু শহর মিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন সবাই। এর আগেই ইহরামের কাপড় পরিধান করবেন মুসল্লিরা। 8 জিলহজ অর্থাৎ সোমবার সেখানে অবস্থান করে ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তারা। রাত্রি যাপন শেষে মঙ্গলবার 9 জিলহজ রওনা হবেন আরাফার ময়দানের উদ্দেশ্যে। সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুতবা। এবছর হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক আলী আল হুদাইফি। সেখানে একসাথে জোহর আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। মুজদালিফায় রাত্রি যাপনের পরদিন 10 জিলহজ বুধবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরই মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। আনুমানিক 15 থেকে 18 লাখ মানুষ এবার হজ পালন করবেন। দর্শক, এই ছিল সব খবরের আজকের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।